এপ্রিল 2026 রাত মোটামুটি 1:05। ঘরের মধ্যে এক মা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। তার পাশে শুয়েছিল 5 বছরের এক ছেলে আর মাত্র 6 মাসের এক কন্যা। হঠাৎ করেই একটা বিকট বিস্ফোরণ। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পরিবারটি ভেঙে পড়ে। এই ঘটনার ফলে দুজন শিশু সঙ্গে সঙ্গে মারা যায় আর মা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। যেই ছেলেমেয়ে দুটি মারা গেছে তাদের বাবা একজন নিরাপত্তা বাহিনীর সদস্য। এখন প্রশ্ন উঠছে, যখন একজন নিরাপত্তা কর্মীর নিজের পরিবারই নিরাপদ নয়, তখন সাধারণ মানুষের কী অবস্থা? একটা আশ্চর্যের বিষয় হলো, এই ঘটনাটি ঘটেছে মণিপুরের একটি নিরাপত্তা ক্যাম্প থেকে মাত্র 100 মিটার দূরত্বে। কিন্তু আরও অবাক করা বিষয়, আমাদের দেশের সমাজ মাধ্যম এই ইস্যুটা নিয়ে একদম চুপ। এখন মিডিয়াগুলো আমেরিকা ইরানের যুদ্ধ, বিভিন্ন রাজ্যের নির্বাচনের প্রচার এইসব নিয়েই ব্যস্ত, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কেউ কোনো আলোচনাই করছে না। এই ঘটনার পর সেখানকার সাধারণ মানুষ চুপ থাকেনি। রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। প্রতিবাদ মিছিল, র্যালি। মানুষ তাদের ক্ষোভ, তাদের ভয় আর তাদের নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করছে সরাসরি রাস্তায় দাঁড়িয়ে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছাড়ে আর তারপরে ফায়ারিংও করা হয়, এবং এই সংঘর্ষের ফলে 3 জনের মৃত্যুরও খবর সামনে আসছে। এত বড় একটি বিষয় নিয়ে ন্যাশনাল মিডিয়ার কোনো খবরই নেই। ইভেন যাতে খবরটা বাইরে লিক না হয়, তার জন্য মণিপুরের ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ থেকে না, সেই 2023 সাল থেকে মণিপুরের এই ভায়োলেন্স দেখা যাচ্ছে। দেশের মধ্যেই এত বড় একটা সমস্যা, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে গৃহমন্ত্রী সবাই চুপ। সব মিলিয়ে মণিপুর এখন অস্থির, মণিপুর জ্বলছে। এই মাত্র 2 মাস আগের ঘটনা। সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এবং বিজেপির শীর্ষ নেতারা মণিপুর ভিজিটে গিয়েছিলেন। তারা আশ্বাসও দেন খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এই রাজ্যের শান্তি ফিরিয়ে আনা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার পর কি হলো? মণিপুরে প্রায় 38 লক্ষ মানুষের বসবাস। তার মধ্যে প্রায় 60,000 মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে রাজ্যের বাইরে যেতে বাধ্য হয়েছে। 2023 সাল থেকে এখনো পর্যন্ত এই সংঘর্ষে 260 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসছে, কি হচ্ছে মণিপুরে? মণিপুর কি আমাদের দেশের অংশ না, নাকি শুধুই মানচিত্রে থাকা একটি নাম? মণিপুরের বর্তমান সংঘর্ষকে বুঝতে হলে প্রথমে এর ভৌগোলিক এবং সামাজিক কাঠামোটা বুঝতে হবে। এই রাজ্যে মাত্র 10% ভ্যালি আর 90% হলো হিল এরিয়া। ভ্যালি অঞ্চলটি আয়তনের দিক থেকে ছোট হলেও এখানেই রাজ্যের মোট জনসংখ্যার একটি বড় অংশ বসবাস করে। এই অঞ্চলে প্রধানত মেইতেই সম্প্রদায়ের মানুষ বসবাস করে, যারা মূলত হিন্দু এবং রাজ্যের প্রশাসনিক এবং সামাজিক কেন্দ্রের সাথে যুক্ত। এই রাজ্যের বেশিরভাগ, প্রায় 70 থেকে 80% বিধায়কও এই গোষ্ঠী থেকেই আসে। অন্যদিকে রাজ্যের 90% এরিয়া জুড়ে থাকা পাহাড়ি অঞ্চলে কুকি এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায় বসবাস করে। আর্টিকেল C-71C ভারতের সংবিধানের একটি বিশেষ ধারা, যা মূলত মণিপুরের পাহাড়ি অঞ্চলের জন্যই তৈরি করা হয়েছিল। এই ধারায় পাহাড়ি এলাকার জন্য একটি স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। ভ্যালি অঞ্চলটি ছোট কিন্তু ঘনবসতিপূর্ণ, অন্যদিকে হিল অঞ্চল বড় কিন্তু কম ঘনবসতিপূর্ণ। এই পার্থক্যের কারণেই ভূমি ব্যবহারের নিয়মটাও আলাদা। হিল অঞ্চলগুলোতে কুকি এবং অন্যান্য আদিবাসী ছাড়া বাইরের মানুষ সহজে জমি কিনতে বা মালিক হতে পারবে না। এর ফলে হিল অঞ্চলের আদিবাসী সম্প্রদায় তাদের জমি রক্ষার সুযোগ পায়। কিন্তু ভ্যালি অঞ্চলের মানুষ অর্থাৎ মেইতেইরা এই নীতি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা করছে। তারাও চায় কুকি জাতির মতো সমস্ত সুযোগ সুবিধা। এই জন্য তারা নিজেদের এসটি জাতির অন্তর্ভুক্ত করতে চায়। এই চাওয়া থেকেই শুরু হয় ঝামেলার সূত্রপাত। সাল 2023 মণিপুরে এসটি বিষয়টি ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
যখন মণিপুর হাইকোর্ট মেইতেই সম্প্রদায়কেও এসটির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। 27 এবং 28 এপ্রিল 2023। এই ঘটনার পর থেকেই চূড়াচাঁদপুর এলাকা, যেটা পাহাড়ে ওঠার মেন গ্রাম, সেখানে উত্তেজনা বাড়তে শুরু করে। কুকি সম্প্রদায় এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চূড়ান্ত লেভেলে পৌঁছে যায়। এই সংঘর্ষের পেছনে মূল যে কারণটা ছিল তা হলো, যদি মেইতেই সম্প্রদায় এসটির স্বীকৃতি পায় তাহলে প্রশাসনিক এবং সংরক্ষণ ব্যবস্থায়ও অনেক চেঞ্জ হবে, বিশেষ করে ভূমির অধিকার। যেখানে আগে পাহাড়ি এলাকাতে মেইতেই সম্প্রদায় জমি কেনাবেচা করতে পারত না, এখন এই রাইটসটাও তারা পেয়ে যাবে। মেইতেই সম্প্রদায় এমনিতেই বেশি ছিল, আর সেই কারণে তারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তার করছিল। কুকি সম্প্রদায়ের কাছে মূলত এই ভূমির অধিকাংশটাই ছিল, কিন্তু মেইতেই যদি এসটির মর্যাদা পেয়ে যায় তাহলে কুকি সম্প্রদায়ের হাতে থাকা এই মূল্যবান জমিও ধীরে ধীরে তাদের হাত থেকে চলে যাবে। এই আশঙ্কায় মূলত সংঘাতের কেন্দ্রবিন্দু। মণিপুরের সংঘর্ষ শুধু ভূমি বা প্রশাসনিক বিরোধের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয় আরও কিছু অর্থনৈতিক জটিলতা। 15ই আগস্ট 2021, আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর দেশটির মাদক নীতি এবং চাষাবাদে বড় পরিবর্তন আসে। নতুন প্রশাসন আফিং চাষের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে আফগানিস্তান, যা দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী অবৈধ আফিং এবং হিরোইনের সরবরাহের একটি বড় উৎস ছিল, সেই উৎপাদনে বড় রকমের পতন দেখা যায়। আফগানিস্তানে উৎপাদন কমার কারণে আন্তর্জাতিক মাদক চোরাচালানের নেটওয়ার্কে চাপ তৈরি হয়। বিভিন্ন রুট, ট্রানজিট পয়েন্ট পুনর্গঠনের চেষ্টা শুরু হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু রুট আরও বেশি ব্যবহার হতে শুরু করে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হল মায়ানমারের সীমান্ত এলাকা। মণিপুরের হিল অঞ্চলটি মায়ানমার সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার হওয়ার অভিযোগও পাওয়া যায়। মণিপুরের পাহাড়ি এলাকাটি মেনলি মায়ানমার সীমান্তের সাথে সংযুক্ত, এবং এই পাহাড়ি এলাকাতেই ব্যাপক পরিমাণে আফিমের চাষ করা হয়। আর এই আফিম চাষের ফলে সেখানকার ড্রাগ কারবার খুব সক্রিয়, আর এই ড্রাগ কারবারের সঙ্গে অস্ত্রের ব্যবহারেরও ঘটনা পাওয়া যায়। এখন যেখানে অস্ত্রের ব্যবহার সক্রিয়, সেই সব এলাকাগুলোতে বিদেশি প্রভাবও বেশ সক্রিয়ভাবে কাজ করে। এই কারণেই নাগা এবং কুকি সম্প্রদায় চায় যে পাহাড়ি এলাকা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই থাকুক, মেইতেইরা যেন সেখানে না যায়। এই বিরোধকে ঘিরে 2023 সাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। প্রতিবাদ হয়, পাল্টা প্রতিবাদ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর বহু মানুষ ঘরছাড়া হয়, হাজার হাজার পরিবার ক্যাম্পে আশ্রয় নেয়, নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়। আর তার প্রভাব রাজ্যের শাসন ব্যবস্থাতেও পড়ে। তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজনৈতিক চাপে পড়ে 2025 সালের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। রাষ্ট্রপতি শাসনের পর কিছু সময় পরিস্থিতি স্থিতিশীল হলেও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। সংঘর্ষের মূল কারণগুলো ভূমি, পরিচয়, প্রশাসন এবং সামাজিক আস্থার সংকট তখনও সম্পূর্ণভাবে সমাধান হয়নি। এই মণিপুরে পুরো 1 বছর রাষ্ট্রপতি শাসন থাকে। রাষ্ট্রপতি শাসন চলাকালীন নরেন্দ্র মোদী 2025 সালের সেপ্টেম্বর মাসে মণিপুর সফর করেন, এবং তখনই প্রথমবারের মতো কুকি জনগোষ্ঠীর আসল দাবি প্রকাশ্যে আসে। কুকিরা বলছিল মেইতেই সম্প্রদায়ই দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী হিসেবে প্রভাব বিস্তার করছিল, কারণ তাদের জনসংখ্যা বেশি। কুকি জনগোষ্ঠী তখন চাইছিল তারা যেন মণিপুরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে, অথবা তাদের জন্য একটি আলাদা ইউনিয়ন টেরিটরি গঠন করে, যেখানে তাদেরই নিজস্ব নেতা থাকবে। কিন্তু মণিপুরের জনসংখ্যা মাত্র 38 লাখ হওয়ায় কেন্দ্রীয় সরকার এই দাবিকে গ্রহণ করতে অস্বীকার করে। এত ছোট একটা রাজ্যকে এইভাবে আলাদা আলাদা শাসন করা পসিবল ছিল না, তাহলে অন্যান্য স্টেটও এটা দেখে ইনফ্লুয়েন্স হতে পারে। সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এই দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দেয়। 4 ফেব্রুয়ারি 2026 রাষ্ট্রপতি শাসন ওঠার পর বিজেপি সরকার নতুনভাবে সরকার গঠনের চেষ্টা করে। তবে কুকি জনগোষ্ঠীর এমএলএরা প্রথমে সরকার গঠন করতে রাজি হয়নি, কিন্তু দীর্ঘ আলাপ আলোচনার পর তারাও রাজি হয়ে যায়।
যেহেতু মেইতেই জনসংখ্যায় বেশি ছিল, সেহেতু তাদের থেকেই খেমচাঁদ সিংকে মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয় এবং কুকি ও নাগা জনগোষ্ঠী থেকে দুজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করা হয়। সরকার গঠনের পর মণিপুরের পরিস্থিতি আরও অশান্ত হয়ে যায়। আবার নতুন করে বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে শুধু রাজনৈতিক মতবিরোধী না, ব্যক্তিগত শত্রুতাও সামনে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উপমুখ্যমন্ত্রী নিজেই কুকি সম্প্রদায় থেকে আসা এবং তিনি কুকি সম্প্রদায় থেকে আসা সত্ত্বেও নিজেদের সম্প্রদায়ের মানুষই তাকে খুন করতে চেয়েছিল। এর পেছনের মূল কারণটা ছিল রাজনৈতিক অবস্থান। কুকি সম্প্রদায়ের একটি বড় অংশ প্রথম থেকেই চাইছিল তারা যেন আলাদা প্রশাসনিক কাঠামোর অধীনে থাকে। তাদের দাবিটা একদম স্পষ্ট ছিল। তারা কিছুতেই মেইতেই সম্প্রদায়ের সাথে একসাথে প্রশাসনিক কাঠামোর মধ্যে থাকতে চায় না। এই পরিস্থিতিতে যখন কুকি সম্প্রদায়ের কিছু নেতা মেইতেইদের সঙ্গে সরকার গঠন করতে রাজি হয়ে যায়, তখন তা অনেকের কাছেই সমঝোতা নয়, বরং বিশ্বাসঘাতকতা মনে হয়েছে। ফলে নিজেদের সম্প্রদায়ের মধ্যেই একটা বিভাজন তৈরি হয় এবং বিদ্রোহ আরও তীব্র আকার ধারণ করে। এত কিছু ঘটার পরেও মণিপুরে আবার সেম ঘটনা সামনে এসেছে। ৭ তারিখে আবার বিস্ফোরণ। তবে এখনও পরিষ্কার নয় এই বিস্ফোরণের পেছনে আসলে কারা রয়েছে, কোনো জঙ্গি গোষ্ঠী নাকি কোনো স্থানীয় গোষ্ঠীর লোকজন। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত, কারণ সত্যিটা সামনে আসা খুব দরকার। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ঘটনায় স্পষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আশা করা যায় সরকার এই ঘটনাকে গুরুত্ব সহকারে নেবে এবং দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করবে। সবচেয়ে বড় কথা, ভবিষ্যতে যেন আর এমন ঘটনা মণিপুরে না ঘটে, সেখানে যেন আবার শান্তি ফিরে আসে, সেই দিকেই সরকারের নজর দেওয়া উচিত।